ঠিক আছে, তাহলে তো আপনি কোশ্চেন নাম্বার নিচে লিখবেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি এক্সপ্লেইন করব। এইটা হলো গেল আপনার টাস্ক 1। এইটা হলো অ্যাডভোকেট সাহেব, এটা হলো আপনার এই চারটা মূল ক্রাইটেরিয়া যেগুলোর উপর ওরা মার্ক করে। যেমন আমরা স্পিকিং এ আমি বলেছিলাম, যখনই আপনি কথা বলা শুরু করবেন তখন ওরা আপনার চেহারা, আপনার ড্রেস কেমন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি কতটা ইন্টেলিজেন্ট, এগুলো দেখবেন। তারা চারটা জিনিস দেখবে, যেটা কথা আমরা বলেছিলাম, ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। এই জন্যই আমরা একটা অনৈতিক শিক্ষা দিয়ে সেদিন ক্লাসটা শুরু করেছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, ঠিক তেমনি এখানে আমরা যখন লিখছি তখন আমাদের সে লেখার মধ্যে সে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি দেখবে, সে লেক্সিক্যাল রিসোর্স দেখবে, কোহেরেন্স কোহেশন দেখবে, এবং টাস্কটা অ্যাচিভ যা করতে বলা হলো সেটা করেছে কিনা, অ্যাচিভ করেছে কিনা। এই এবং 4 নম্বর ক্রাইটেরিয়া ফর টাস্ক 2 ইজ টাস্ক রেসপন্স। একটা এসে আসে তো, এখন দি কাও জার্নি বাই বোট টাইপ, তো এরকম এসে আসে না। এসে আসলে মনে করেন সাম পিপল থিংক দ্যাট ইমপ্রুভিং হ্যান্ডরাইটিং ইজ নট নেসেসারি, others however still believe that improving handwriting, but others however believe that improving handwriting is still important. ঠিক আছে, discuss both these views and give your opinion. এসে আসছে এরকম যে some people believe that improving handwriting is important অথবা is not important, others however believe that improving handwriting is still important. Discuss both these views and give your opinion. আপনি এসেটা দেখেই পুরো এসেটা জুড়ে ইমপ্রুভিং হ্যান্ডরাইটিং কেন ইম্পর্টেন্ট সেটার উপর একটা সুন্দর এসে লিখলেন গঠনমূলক। টাস্ক রেসপন্স হলো না, কারণ আপনাকে বলেছে কি ডিসকাস বোথ দিস ভিউজ আগে, তারপরে ইওর ওপিনিয়ন। তো এই জিনিসগুলো হচ্ছে এই টাস্ক রেসপন্স। আপনি যা যা বলা হচ্ছে সেটা লিখলেন কিনা, পুরোটা পারলেন কিনা, রেসপন্ড করলেন কতদূর, এই কথাটা হচ্ছে টাস্ক রেসপন্স। এগুলো হচ্ছে মূল 4টা ক্রাইটেরিয়া। ঠিক আছে, এতক্ষণ যা বললাম এটা যে কোনো ওয়েবসাইটে বা যে কোনোখানে এই কথাটুকু পেয়ে যাবেন যে এই টাস্ক 1 এ আসে এতটুকু এতটুকু, এভাবে হলো মার্কিং, এভাবে হলো টাইম অ্যালোকেশন, আর এই হলো 4টা মূল মার্কিং ক্রাইটেরিয়া। স্পিকিং এ যেমন আমি বলেছিলাম যে স্পিকিং ব্যান্ড ডেসক্রিপ্টরস গুলো দেখে নিতে গুগল করে, এটারও রাইটিং ব্যান্ড ডেসক্রিপ্টরস আছে একদম ওরকমই, এরকম এই লেক্সিক্যাল রিসোর্স মানে কি, কোহেশন কোহেরেন্স মানে কি, প্রত্যেকটা সুন্দর করে লেখা আছে, আপনারা একটু গুগল করে নেবেন পাশে। এইটা নামের মধ্যে খুব একটা ডিফারেন্স পাওয়া যায়। হ্যাঁ এটা তো ভালো ভালো, ঠিক আছে। সো এখন এতক্ষণ যা বললাম সেটা সব জায়গায় পাবেন। এবার যা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা ঘুমায় আছেন উঠে যান। উঠছেন সত্যি? আচ্ছা, কান্নাকাটি করার কিছু নাই। আচ্ছা শুনেন, এইবার আমি বলছিলাম না যে এই পেজটা যেটা দেয় তার নিচে যেখানে কিছু লেখা থাকে খুব গুরুত্বপূর্ণ, এইটা হলো যে এই চারটা, এইটার একটাতেও যদি টিক পড়ে আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। কিরকম? মনে করেন আপনার লেখার গ্রামাটিক্যাল রেঞ্জ খুব ভালো, লেক্সিক্যাল রেঞ্জ খুব ভালো, সবকিছু খুব 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 ভালো, কিন্তু আপনার লেখাটা আন্ডারলাইন ওই যে 150 এর নিচে, 250 এর নিচে, মার্ক কাটবে না এটা। বুঝছেন? আপনার লেখা মনে করেন সবই ঠিক আছে, খুবই উচ্চাঙ্গের লেখা, কিন্তু আপনার লেখা পড়া যায় না, ইলিজিবল, হাতের লেখা খারাপ। বুঝছেন? এই যে সত্যি কথা, আমি হাসেন কেন? এটা ওরা বলছে, এই যে ইলিজিবল, আপনার হাতের লেখা পড়া যাচ্ছে না, এক্সামিনার কোনোভাবেই যেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবে না বড় করে যে কি লিখছে। বুঝছেন? আপনার হাতের লেখা পড়া না গেলে খবর আছে। আমার হাতের লেখা কিন্তু খারাপ, কিন্তু অক্ষরগুলো পড়তে পারতেছেন, এটা কি অক্ষর? আপনি কি পড়তে পারতেছেন তো অক্ষরগুলো, তাই না? এই আপনি কি দাও বুঝছেন? এই অক্ষরগুলো পড়া যেতে হবে, বুঝছেন না? অ্যাট লিস্ট হাতের লেখা খারাপ মানে খুবই অতি সুন্দর হাতের লেখা একাডেমিতে ভর্তি দিতে হবে না আপনাকে, কি কি হাতে আছে না ওগুলো ভর্তি দিতে হবে, কিন্তু হাতের লেখা পড়া যেতে হবে। আচ্ছা মনে করেন ওই যে আমি টাস্ক রেসপন্সের আলোচনা করতেছিলাম না, টাস্ক রেসপন্স, তো একটা হলো টাস্ক রেসপন্স, আমি বলছি যা আপনাকে জিজ্ঞেস করেছে সেটার সাথে পুরোপুরি রেসপন্ড করলেন কিনা আপনি, এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হলো আপনাকে লিখতে দিয়েছে গরু রচনা, আপনি লিখছেন হরিণ রচনা, আপনি বলবেন যে পেজই তো গুনবে, অসুবিধা নেই আমি লিখে দিই কি আছে। অফ টপিক আপনাকে যা লিখতে বলা হয়েছে আপনি লিখেন না, লিখে ইররিলেভেন্ট কথাবার্তা লেখা শুরু করে দিয়েছেন অফ টপিক। হ্যাঁ আপনি বলছেন কি হবে, পেজই তো গুনবে, কিন্তু আমি বারবার বলতেছি এক্সামিনার খুবই কেয়ারফুলি জিনিসটা পড়ে, এবং আমি বারবার বলতেছি ডোন্ট টেস্ট এক্সামিনার্স। মানে আপনারা ভাবলেন যে দেখি না আমি একটু করে, এইসব করবেন না, খবরদার, তারা খুবই জানুক,
আপনি চিপাচাপি দিয়ে যদি যতই পালাইতে যাবেন ওরা ধরে ফেলতে পারবে। এইবার আসেন আমাকে বলেন, কেউ কি কোন দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসা ক্যান্সেলেশন হওয়ার পরে এরকম হয়েছে কোন ঘটনা যে ভিসা অ্যাপ্লাই করছেন কোন যে কোনো দেশে এবং ভিসা ক্যান্সেল হয়েছে কারো এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে? এখন বলেন ভিসা যখন ক্যান্সেল হয়েছে ওরা কি কোনো কারণ দর্শিয়েছে যে এই কারণে কারণ দর্শাইছে? ও আচ্ছা শীত তাহলে হবে। সব দেশে না, কিছু কিছু দেশে কারণ দর্শায়। আচ্ছা কিছু কিছু দেশে কারণ দর্শায়। তো এমন কি কোনো উদাহরণ পেয়েছেন আপনার পরিচিত বা কিছুর মধ্যে যে ভিসা ক্যান্সেল করে দিয়েছে কিন্তু কারণ দেখায় নাই? না, আমার দুইটাই আছে। পেয়েছেন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এরকম পাওয়া গেল যে কোন দেশে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু সে ভিসা ক্যান্সেল করে কারণ দেখায় নাই। যদি সেই কারণটা দেখাতো আমার জন্য সুবিধা হতো, তাহলে আমি সেই কারণটা ঠিক করে এসে আমি পরে অ্যাপ্লাই করতাম। কিন্তু তার কত পাওয়ার সে কারণ দেখায় নাই, এরকম হয়েছে তো? এই যে স্যার সাক্ষী। আচ্ছা এখন কেন এটা অনেকটা এরকম, আমি ধরেন আমি কথা যদি আমেরিকার কথা বলি, আমেরিকার ভিসা অফিসারের হাতে এতটা পাওয়ার তো দিয়ে রাখতেই হবে, কারণ মনে করেন যে আপনাকে নাসা ইনভাইট করছে, আপনাকে ইনভাইটেশন লেটার হয়েছে, আপনি আমাদের ওখানে আসে একটু ঘুরে টুরে যান, আপনার মতো এত সাধারণ লোক একটু ঘুরে যান। এখন ভিসা অফিসারের হাত দিয়ে তো আপনি যাবেন, তাই না? দেশটা ঢুকতে পারবেন তো ওর অনুমতি দিলে। মনে করেন আপনি ওই দেশে গিয়ে উল্টাপাল্টা শুরু করছেন, নাসায় না গিয়ে এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন, হ্যাঁ বুঝছেন না, মিসশেফে জড়িত, তখন সব দায়ভার কার উপরে আসবে? নাসার উপর। ভিসা অফিসারের দায়িত্ব দিয়ে রাখছি না আমি, তোমার দায়িত্ব এটা, তুমি ঠিকমতো দেখো নাই কেন যে ওই লোকের পিছনে ব্যাকগ্রাউন্ড চেক করো নাই কেন ঠিকমতো, বা ওকে ঠিকমতো ইন্টারভিউ নাও নাই কেন? সবাই ঘাড়ে এর দোষটা পাবে না? মনে হয় প্রেসিডেন্ট, যেই এখন থাকুক প্রেসিডেন্ট, ওটা নিয়ে আমরা আলোচনা করা থাকবে, কিন্তু উনি আপনাকে ইয়ে করছে, ইনভাইট করছে যে তুমি একটু আসো ঘুরে যাও আমার ইয়েতে। তো উনি ইনভাইট করলেও ভিসা অফিসারের ডিসিশনই ফাইনাল যে তোমার ভিসা দেওয়া হলো না, তাই তো ব্যাপারটা। এবং ভিসা অফিসার আপনাকে কারণ দর্শাইতে বাধ্য না যে আপনার কেন আমি ভিসা ক্যান্সেল করব, তার হাতে এতটা পাওয়া। এটা কেন বুঝাইলাম, এটা একটা মেটাফর আর কি, আমি বুঝাইতে চেষ্টা করতেছি আপনার লেখা যদি মানে আরেকটা ভয়ঙ্কর জিনিস হলো মেমোরাইজ। এক্সামিনার যদি কোনোভাবে ধরে যে আপনার লেখাটা মুখস্থ করছেন কোথাও থেকে, এক্সামিনার আপনাকে কারণ দর্শাইতে হবে না যে আমার এই কারণে মনে হয়েছে যেটা মুখস্থ। তার যদি মনে হয় যেটা মুখস্থ তাহলে সে সৌদি আছে। কারণ অনেকে জিজ্ঞেস করে ভাই এই যে মেমোরাইজ যে বললেন একটা হচ্ছে, আর বলছে আমি যদি মেমোরাইজ ঠিক করে তাহলে কিন্তু আপনি শেষ। তো এখন মেমোরাইজ যে ব্যাপারটা এটা এক্সামে ধরবে কিভাবে? কারণ আমি যখন মুখস্থ আসলেই করলাম, যেমন আমাদের এই লজিকটা অনেকেই ইউজ করে। আমি মক টেস্টের খাতা লিখতেছি একদিন, দেখছি খুব সুন্দর ইন্ট্রোডাকশন, খুব সুন্দর কনক্লুশন, আমি প্রায় 9 দিয়েই ফেলি এরকম একটা অবস্থা, কিন্তু বডি প্যারাগ্রাফগুলো পড়ে ভালো লাগতেছে না কেমন। তারপর আমি সেকেন্ড দিন খাতা দেখলাম, দেখি যে আবার সেম ইন্ট্রোডাকশন সেম কনক্লুশন, কিন্তু টপিকটা অন্য আসছে, তো সেই হিসেবে বডি প্যারাগ্রাফ লিখেছে। থার্ড ডেতে আরেকদিন এরকম, তো আমি ওনাকে ডাকলাম যে এটা টেপিংয়ে গিয়ে ব্যাপার মুখস্থ করেন আপনি সব কি ব্যাপার? তো উনি বলে যে বাবা দেখো আমার যেতেই হবে অস্ট্রেলিয়া, তো আমাকে এটা করতেই হবে, আমি এরকম ভাবে মুখস্থ করে ফেলছি। তো যে মুখস্থ করার বিষয়টা কেন আসে, আমি বললাম যে এস এর মধ্যে ক্রাইটেরিয়া গুলো কমন পরে বলছি না, 4-5টা টাইপ এসে আছে, তো এসেটা কমন, টাইপটা কমন ফেলা যায়। তো অনেকেই এভাবে সুন্দর সুন্দর ইন্ট্রোডাকশন কনক্লুশন মুখস্থ করে ফেলে বা একটা স্ট্রাকচার মুখস্থ করে ফেলে, দোজ হু আর ভেরি ডেসপারেট টু গেট গুড মার্কস কথা। কিন্তু এক্সামিনাররা এই ব্যাপারটা যদি ধরে ফেলে, যেমন উনি আমাকে বলছে যে তুমি কেমনে বুঝলে আমি মুখস্থ করেছি, আমি বললাম এই যে দেখেন 3টা খাতা আপনার একই, উনি বলল যে এক্সামিনার 3টা খাতা পাবে। তো আমি বলছি যে তোমার এক্সামিনার তোমাকে বলতে হবে না যে আমার 3টা খাতা কই না কই, আমার মনে হয়েছে এটা মুখস্থ, বাট মনে হয়েছে মুখস্থ শেষ। মানে আমি ভিসার উদাহরণটা এই জন্য আনলাম আর কি, যে কেউ কারণ দর্শায় সেটা ঠিক আছে, কেউ কারণ দর্শায় না, কিন্তু এবং বড় বড় কান্ট্রি দর্শায় না, বুঝছেন? সেই যদি চ্যালেঞ্জ করে যে এটা সেটা আরেকটা কেস, সেটা অবশ্যই সেটা তো যে অ্যাডভোকেট সাহেব আছে সেগুলো আলোচনা সে দিবেই, কিন্তু ওইটা একটা কেস। কিন্তু আমাদের আপনাদের তো বারবার বলেছি যে আমাদের এখানে শুধু আইএলটিএস না, সমস্ত কিছু নিয়ে সাপোর্ট দেওয়া হয়। সো ওদিকে আমার সুলতান এবং আঞ্জু আছে আপনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য। আচ্ছা এখন এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই যে এই 4 আর 4 ব্যাপারগুলো বুঝলেন কি? তাহলে আমাদের মাথায় রাখতে হচ্ছে লেখার সময় আমার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আমার লেক্সিক্যাল রিসোর্স, আমার কোহেরেন্স কোহেশন, আমার টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক রেসপন্স। সাথে সাথে খেয়াল রাখবো আমার যাতে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা না থাকে, আমার হাতের লেখা যাতে বোঝা যায়, আমার আন্ডার লেন্থ যাতে 150 এর কম ওয়ার্ড যাতে না হয়ে যায়, এবং মুখস্থ করার চেষ্টা করব না। এইটা এক্সামিনার হইতে হবে না। আমি বলি আপনাদের যে আপনি যদি একটা কারো লেখা পড়েন, আপনাকেই আমি দিব যে আমি একটা লেখা লিখছি নিজে নিজে, আর একটা অংশ মুখস্থ লিখে দিচ্ছি, ওটা আপনি ধরে ফেলতে পারবেন।
পড়লেই বোঝা যায়, এটা এক্সামের হইতে হবে না, বুঝছেন? তো এই ধরনের ব্যাপার-স্যাপার, এই হলো চারটা। এতক্ষণ যা বললাম এবং এখন যা বলবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার যারা ঘুমাইছেন উঠে যান। এইটা হলো এই 5। এমন কিছু মিস্টেকের কথা আলোচনা করব যেটা টাইটেল 5 কমন বা সিলি বা বেসিক বা ফ্রিকোয়েন্ট মিস্টেকস, যেগুলো ভুলেও ভুল করলে আপনার লেখা মার্ক উঠবে না। কেমন? একটা নাম বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একটা ইংলিশ সেন্টেন্স যখন আপনি লিখেন তখন তার একটা সাবজেক্ট আর একটা ভার্ব না থাকলে সেন্টেন্স হবে? আপনি যদি সাবজেক্টের সাথে ভার্বকে এগ্রি করাতে না পারেন, মনে করেন আপনি বললেন হি প্লে ফুটবল, আই রানস এভরিডে, এগুলো যদি বলেন, এটা সিলি এক্সাম্পল দিলাম, আর কি যে করবেন আপনারা দেখা যাবে। আপনাদের মধ্যে এই ভুলগুলো হয়, দেখাবো মক্তেসের খাতায় নেন। বুঝছেন না? তো প্রত্যেকটা সেন্টেন্স লেখার সাথে সাথে একটা থাকবে সাবজেক্ট, একটা থাকবে তার ভার্ব। এই দুইটাকে যদি আপনি এগ্রি করাইতে না পারেন, ভুলেও ভুল করেন, এটা একটা অসহ্য রকম বিরক্ত না, আমি বলছি একটা অসহ্য মানে কি, মানে আপনার বয়সে এসে এই ভুল করা মানে বুঝছেন? এই জন্য আমি বলতে যাচ্ছি যে এই মিস্টেক গুলো যদি আপনার খাতায় না দেখা যায় এবং আপনি মোটামুটি খুব আহামরি গ্রামার এবং আহামরি লেক্সিক্যাল রিসোর্স না দেখাইলেও, আপনার যেটা বললাম যে মিনিমাম 6.56 এর নিচে যাবেই না মার্ক। কিন্তু এগুলোর ভুল, এই ভুলগুলো আপনার লেখা যত আইডিয়া, মনে করেন পিএইচডি লেভেলের আইডিয়া, মানে আপনার লেখার যে আইডিয়াটা, যে কন্টেন্ট, সেগুলো পিএইচডি লেভেলের, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্বের ভুল, প্রত্যেকটা সেন্টেন্সে যে এইসব আরো ভুল আছে, তাইলে আপনি মার্ক পাবেন না। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা বুঝলেন তো? সেন্টেন্স ইংলিশ লেখা মাত্রই একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, ফলে এই সাবজেক্ট ভার্বের এগ্রি করাইতেই হবে ঠিকমতো। এইটা না করাইতে পারলে একটা খুবই লজ্জার বিষয়, বুঝছেন? এটা ভুল করাই যাবে, ভুলেও ভুল করা যাবে না। কি বলছি? এবং এরপরে বলছি টেন্স। আপনাদের একটা ধাঁধা ধরি, বুঝছিলাম 21 ম্যাঙ্গোস ওয়্যার হ্যাঙ্গিং হাই, ধাঁধাটা শুনেন, ধাঁধাটা ঠিক করে কান ঠিক করে চলো। 21 mangoes were hanging high. 26 soldiers were passing by. Each took one, but one mango was still hanging high. How is this possible? Mathematician. আবার বলবো? পানি খেয়ে। 21 mangoes were hanging high. 26 soldiers were passing by. Each took one, but one mango was still hanging high. How is this possible? দিলে তো একটা ম্যাঙ্গো থাকার কথা না, কারণ আমি বলছি কি সুলতান বলেন। আবার বলবো এই লাস্টবার ভালো তো করতে পারি। লাস্টবার বলি 21 mangoes were hanging high, 26 soldiers were passing by. Each took one, but one mango was still hanging high. How it is possible? বাঙালি ছিল। আচ্ছা শুনেন, এবার আসল গোমর ফাঁস করে দেই। আমি বলছি 21 mangoes were hanging high, 26 soldiers were passing by. আমি জীবনেও 26 বলি নাই, 20 আমি বলছি 26 soldiers were passing by. 20 আমি 6 বলি নাই। আপনাদের কানে সমস্যা, আমি কি করব? 6 টা আরেকবার অসুস্থ। হ্যাঁ 6 বলছি, আপনি শুনেন না, আমি কি করব? বুঝছেন না? আচ্ছা এই মোহনা বুঝছেন যোগটা? আমি বলছি 21 mangoes were hanging high, 26 soldiers were passing by. তিনজন অসুস্থ যাচ্ছিল, তাহলে প্রত্যেকটা একটা করলে একটা থাকবেই, বুঝেন নাই? এই যে আপনি কানে শুনেন না তার মানে। এবার আসেন টেন্স জিজ্ঞেস করি। Whenever anything bad happens at school, my son protests and said, "Do not do it, it's wrong." এখানে কি ভুল করছে? Said. কি said? Says. না কেন? আপনি তো পুরোটাই বলেন হচ্ছে সিম্পল প্রেজেন্ট। Very good. মানে আমি বলছিলাম whenever anything bad happens at school, my son protests and said, S-A-I-D. এখানে হবে না, এটা হবে says, S-A-Y-S। ঠিক আছে? এই যে ব্যাপারগুলো,
এই যে টেন্সের এটা একটা সামান্য এক্সাম্পল, মানে এটা প্যারালেলিজম বলতে পারেন, যে আমি প্যারালালি সবকিছু কথা বলছি, যে whenever কোনো কিছু খারাপ হয় তখনই আমার বাচ্চা ছেলে গিয়ে প্রতিবাদ করে এবং সেটা বলেছিল হবে। এই ধরনের আরো 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 যত টেন্সের যত সব বিষয় আছে, যেটা আমি বললাম সেদিন, ওই যে সিম্পল 3টা টেন্সে ভুল করা যাবে না, হ্যান না তেন না, এই ধরনের বিষয়গুলো আপনার লেখার মধ্যে ভুল করাই যাবে না, টেন্সের ভুল হবে না। আমি বারবার বলতেছি, এইভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আপনার লেখা 6.5 এর নিচে যাবে না। এখন যদি টেন্সের ভুল হয়, আবার বলতেছি, আপনার আইডিয়া যত সুন্দর হোক, নাম্বার কিন্তু কমে যাবে। কারণ এখনই আমি আপনাদের সেই গল্পটা বলবো, কেন আমির আসাদ যে আইএলটিএস 8.5 পাই, কেন আমি জিআরইতে পাস খাই, এটা আমি বলবো। কারণ মানুষ বিশ্বাস করতে চায় না যে আমি জিআরইতে পারি না। সবাই বলছে কি তুমি মজা নাও, তুমি আইএলটিএস এ ইংলিশ পড়াও, এটা করো সে করো, আমি জিআরই ইংলিশ পারতেছি না। সবাই খুব হাসে যে হ্যাঁ ঢং করো, কিন্তু আসলে ঢং করি না, কি বুকের চাপা ব্যথা, এখন আপনি বলবো আমি আপনাকে। আচ্ছা, কি চাপা ব্যথাটা? সেটা হলো আমি খুব পার্ট নিয়ে জিআর এক্সাম দিতে গেছি, দেখি তো দিতে গেছি, তো প্রথমেই একটা অ্যানালিটিক্যাল রাইটিং সেকশন, দুইটা এসে লিখতে হবে, একটা ইস্যু রাইটিং, একটা আর্গুমেন্টেটিভ রাইটিং। এসে দেখি তো কম্পিউটার দেন, তারপরে লিখতেছি, মনে করেন যে আরে পুরাই ফেলছি। আমি খুবই সন্তুষ্ট লেখার পর, মানে আমি যে ফাটাই গেল এবার। তো ওই জিআরই রাইটিংটা 6 এর মধ্যে মার্ক হয়, 0.5, 1, 1.5, 2 এভাবে মার্ক হয়। তো মনে করেন 2 মানে হচ্ছে একদম খারাপটা, 2, 3, 3.5, 4, 4.5, 5, 5.5, 6 এরকম অনেকগুলো মার্ক। তো মনে করেন 4, 4.5 থেকে হচ্ছে একটু ভালো, আর 2, 2.5 গুলো খারাপ। তাই হচ্ছে আমি 5 এর নিচে তো পাবোই না কোনোদিন, এমন লিখে ফাটাই বলছি। তো হয়েছে কি, আপনাকে বারবার একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা এক্সামে এক্সামিনার কি চায়। যেমন আমি বললাম যে আমরা ছোটবেলায় পেজ বেশি লিখে নাম্বার পাইছি। আমি কিন্তু যখন পেজ বেশি লিখছি তখন অনেক সময় একই কথা বারবার লিখছি, বুঝছেন না, যে পেজটা বাড়ে যাবে। তখন এক্সামিনার ওইটাই চেয়েছিল, ওই হিসাবে আমি লিখছি। কিন্তু ওই পদ্ধতি আপনি আইএলটিএস এ খাটাবেন, পাস খাবেন। আইএলটিএস এর পদ্ধতি হলো আপনার আইডিয়া, লজিক, কন্টেন্ট, মানে একটা ধরেন এসে লিখতে দিল, সেটার আইডিয়া যতটা বা কন্টেন্ট বা লজিক আর্গুমেন্ট যত ভালো হবে, সেই দিকে এক্সামিনার খুব বেশি নজর নেয়। তার নজরটা হচ্ছে আপনার গ্রামার এন্ড মেকানিক্স এর দিকে, বুঝছেন? এইজন্য বলছি টেন্স ভুল হওয়া যাবে না। অপর দিকে আমি জিআরই রাইটিং দিয়ে তো মানে মাটিতে পা পড়তেছি না আমার, যে আমি তো পুরাই ফেলবো। তো আপনি জানেন যে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় জিআরই, তো আমি বেশি 2, বুঝছেন, 2.5 এগুলো পাইছি। আমি তো লজ্জায় মনে করেন যে আমি হে ধরিত্রী দ্বিধায় দিকে আসলে আমি সরে যাও, আমি ঢুকে যাচ্ছি। পরে তো আমি ইটিএস এর একটা গাইডলাইন করলাম যে ঘটনাটা কি, আমি কেন এত কম পাচ্ছি। তখন দেখা গেল যে ওইখানে ওরা বলতেছে জিআরইর এক্সামিনার চায় they are more concerned about your logic rather than your grammar and mechanics, how convincing, how impressive your logics are. আমি আইএলটিএস এর পদ্ধতি ওখানে খাটাইতে গেছি, বাস গেছি, বুঝছেন? কারণ আইএলটিএস এ লজিক কতটা কনভিন্সিং সেটার চাইতে দেখা হবে গ্রামার, মেকানিক্স, লেক্সিক্যাল রিসোর্স, কোহেরেন্স, কোহেশন, আপনার টাস্ক অ্যাচিভমেন্ট। whereas জিআরই তে বলতেছে how convincing your argument is, সেটা ইম্পর্টেন্ট গ্রামার এন্ড মেকানিক্স এর থেকেও, বুঝছেন? এই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনার আইডিয়া কতটা সুন্দর হচ্ছে সেটার চাইতে টেন্স, এই যে এইগুলো সাবজেক্ট ভার্ব, মানে আপনার কাছে মনে হচ্ছে এইটা আবার কি, এটা তো বুঝছি, এগুলো তো হয়, আর কি আছে এরকম বুঝছেন কেন, এরকম যে কেন করে এবার বুঝতে হবে। কারণ আমি বলছি একটা ম্যাথ টিচার, তার কাছে যখন একটা বাচ্চা ধরেন সে লিখতেছে ইন জানুয়ারি the cost of production was এরকম সেটা লিখতেছে, তখন জানুয়ারি লিখতে গিয়ে যখন সে যেটা ছোট হাতে লিখবে, একজন ম্যাথ টিচারের এটা কিছুই লাগবে যাবে আসবে না যে কি। কিন্তু আমি যখন ইংলিশ টিচার, তখন আমি এটা ভুল ধরবো না যে কেন ছোট হাতে, বুঝছেন না? এই জন্য বুঝতে হবে আমরা একটা ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট দিচ্ছি, এবং এটার মধ্যে যেখানে গ্রামার এন্ড গ্রামাটিক্যাল রেঞ্জের অ্যাকিউরেসি বলে একটা ক্রাইটেরিয়া আছে, যেটা মধ্যে 25% মার্ক নির্ভর করতেছে, এটা বলে আপনি টেন্সে ভুল হয়ে যাবে, ভুল হইলে যেটা বললাম 6 এর নিচে থাকবে মার্ক। 3 নাম্বার সিঙ্গুলার প্লুরাল, কাফি, খবরদার কাফি বলে কেউ বলবেন না। I lost one of my tooth, কোনো ভুল করছি? অ্যাডভোকেট সাহেব, কেন one of my, one of the অনেকগুলো থেকে একটা। ওকে, তো আমরা বলি কি he is one of my student, he is one of my friend, খুব কমন মিস্টেক এটা।
অথচ হবে হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হি ইজ ওয়ান অফ মাই স্টুডেন্টস, আই লস্ট ওয়ান অফ মাই টিথ। অনেকগুলো একটা হয়, এগ্রিমেন্টের মধ্যেই তো পড়ে। বুঝছেন? সো আচ্ছা এবার আসেন, মেনি চিলড্রেনস ওয়ার প্লেইং দেয়ার। কেন এস বাই এস যুক্ত করতে হবে না? মেনি চিলড্রেন তো প্লুরাল না কেন? চাইল্ড ও আচ্ছা ঠিক আছে, তাহলে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন এটা কেন বললাম? এটা আপনারা লিখেন খাতার মধ্যে, চিলড্রেনস। 4 pupils were walking। কেন এস বাই এস? পিপল না পিপলস, পি ই ও পি এল। এবার আসেন পিউপিলস এর ক্ষেত্রে কিন্তু আবার এস হবে। এই যে বিষয়গুলো, এই যে ছোটখাটো, কিন্তু আমি কি বলছি অ্যাডভান্স মিস্টেক, অ্যাডভান্স লেভেলের মিস্টেক আলোচনা হচ্ছে। সিলি বেসিক মিস্টেক, যেগুলো প্রত্যেকটা খাতায় লাইনে দেখি আমি। ফলে এই যে সিঙ্গুলার প্লুরাল, এই যে সুলতান মাথা থেকে মারা যাচ্ছে। আচ্ছা, তো ওই সিলি যে সব মিস্টেক, এগুলোর মধ্যে সিঙ্গুলার প্লুরাল জাতীয় মিস্টেক করা যাবে না। ধরেন আই হ্যাভ লট অফ ইনফরমেশনস অ্যাবাউট ইউ। কেন এস বাই এস? এই যে ইনফরমেশন ইটসেলফ সিঙ্গুলার, ইটসেলফ প্লুরাল, বুঝছেন না? আচ্ছা গ্লাসেসই শব্দটা এইরকম আর কি, হ্যাঁ, ট্রাউজার্স, হ্যাঁ, এরকম। এখন এই ধরনের যে ব্যাপারগুলো, এই শব্দগুলো ভুল করা যাবে গেল। এবার হলো প্রিপোজিশন। প্রিপোজিশনে যে আপনারা কি করবেন আমি জানি না, চলেন দেখি। আজকে আমার জন্ম তারিখ আপনাদের সামনে রিভিল করে দিচ্ছি। Have a nice birthday. নামবেন তো, জিজ্ঞেস করে নিতে হবে। সেটা হচ্ছে আরজু। বলেন এখানে কি বসবে? কি প্রিপোজিশন? ইন না? আচ্ছা যা। টিচার এখানে কি প্রিপোজিশন বলতে? কেন অন না? সুলতান এখানে কি বসবে? অন সানডে ইন না? এক অ্যাডভোকেট সামার লাগে আমার মানে কি, মানে সামনে কি বলছে? এটা করতে কারোর ঘাম ছুটে গেছে, বুঝছেন? আচ্ছা এরকম লেখা থাকে হইছে কি, বাংলা অব্যয় এ আছে না, বাংলা অব্যয় এ, এই যে ছোটবেলায় জুমানজি একটা কার্টুন হইতো বা গডজিলা, তারপর বিটিভিতে একটা আপা অনেকগুলো গ্রামের মহিলাকে নিয়ে বলেন আপা ক খ এরকম আলোচনা হয়। ওই বাংলা অব্যয় এ আছে না, এই এ এর জন্য কখনো আমরা অন, কখনো ইন, কখনো এক ব্যবহার করি। কিরকম? আমি যদি বলি আমি 18ই অগাস্টে 1989 সালে 12টাতে জন্মেছিলাম, তাহলে যে এ এ এ বললাম না, এই একটা এর জন্য আপনি কখনো বললেন অন, কখনো বললেন ইন, কখনো বললেন এক। এই তিনটা হচ্ছে প্রিপোজিশনের একদম বেসিক লেভেলের, নার্সারি লেভেলের, মনে হয় ক্লাস 3 এর ক্লাস নিচ্ছে আছে, বুঝছেন? আরো প্রিপোজিশন আছে না, চৌধুরী আর হুসাইন পড়তে পড়তে তো আপনাদের জীবন গেছেই এইচএসসি পর্যন্ত। তো ওইটার মধ্যে ক্লাস 6 থেকে শুরু করে আরো আগে থেকে এই প্রিপোজিশনগুলোর ব্যবহার, বিয়ন্ড, অ্যাবাভ, ইনটু, অনটু, আপ টু, হ্যান ত্যান, এগুলো সুন্দর করে লেখা ছিল। তো আপনার পড়ার নাম কি করব? বা পড়েছেন ভুলে গেছেন। আমরা চাই আপনি আজকে বাসায় গিয়ে বেসিক মানে প্রপার ইউসেজেস অফ প্রিপোজিশন, প্রপার ইউজ অফ প্রিপোজিশন বা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড প্রিপোজিশন,
এগুলোর সঠিক ব্যবহার ইন্টারনেটে খুঁজবেন। সুন্দর সুন্দর ভিডিও বের হয়েছে এখন, ইউটিউবে সুন্দর ভিডিও আছে, সুন্দর সুন্দর পেপার আছে। আপনি প্রপার ইউসেজটা আজকে ব্রাশ আপ করবেন। এমন না যে আপনারা কেউ জানেন না। হ্যাঁ রায়ান্সের এরকম একটা আছে। কি আছে? হ্যাঁ তা তো আছেই, মানে অনেক অনেক আছে, অনেক আছে। আমি বলতে চাচ্ছি এমন না যে বিষয়টা আপনারা জানেন না, ভুলে গেছেন। এইটা আপনারা সেটা বই থেকে হোক, আপনাদের বুক স্টোর ঘেটে চৌধুরী সাহেবের করে হোক, বা ইন্টারনেট থেকে হোক, এটা আপনারা দেখবেন আছে। ঠিক আছে, গেল। এইবার আসেন লাস্টের দুইটা কি ইন হবে? ঢাকা বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ কমাটা কোন জায়গায় দিবেন? এই হচ্ছে ব্যাপার। কমা না দেন কোথায় দিবে? করিবেন না করিলে 500 টাকা জরিমানা। এখন আপনি বলেন, আপনি একটা সেন্টেন্স লিখেছেন, এখানে প্রস্তাব আপনি বুঝাতে চাইছেন এখানে প্রস্তাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। তো আপনি ভাবছেন এই একটা কমা এখানে দিয়ে গিয়ে এখানে দিলে কি আছে দিলাম একটা। কিন্তু আমি তো একজন শিক্ষিত ভদ্রলোক, আমি আপনার বাসার সামনে প্রস্তাব করতে গিয়ে দেখি যে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 5 টাকা জরিমানা। আমি তাড়াতাড়ি গিয়ে ওখানে করে দিচ্ছি। কিন্তু আপনি বুঝাইতে চাইলেন কি? আসলে আপনি বুঝাতে চাচ্ছেন যে এখানে প্রস্তাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, তাই তো? এখন আবার এই যে উপরে সেন্টেন্সটা যে লেটস ইট গ্র্যান্ডপা মানে কি? গ্র্যান্ডপাকে চলো খাই, চলো গ্র্যান্ডপাকে খাই। লেটস ইট গ্র্যান্ডপা মানে কি? এটা দাদা চলো খেতে যাই। তাহলে এই যে আকাশ পাতাল মানের তফাৎ করে দিল সে কে? একটি কমা সারা জীবনের কান্না। আপনি বলবেন কমাই তো, আরে কি এরকম করেন কেন? এখানে দিলেই কি, আর হাইফেনটা ওখানে দিলেই কি, আর সেমিকোলনটা ওখানে দিলেই। কিন্তু একজন আইএলটিএস এক্সামিনার হিসেবে আমি তো ওগুলো পুরো প্রপার ইউসেজ মানে মেনে মেনে পড়ি। মেনে মেনে পড়তে গিয়ে দেখি আপনি খালি বলতেছেন লেটস ইট গ্র্যান্ডপা, লেটস ইট গ্র্যান্ডপা, লেটস ইট গ্র্যান্ডপা, অথবা এখানে প্রস্তাব করবেন করবেন করবেন, না করলে কোনো চেষ্টা করবেন। বুঝছেন ব্যাপারটা? ফলে আবারও বলতেছি যে আপনাদের এই একটা ছোট ক্লাস 9 এ বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার বলে একটা চ্যাপ্টারে ছিল। আপনি ফাঁকি মারছেন, আমি কি করব এখন? আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থার যে আপনারা দোষ দেন খালি একটু পর যে ভাইয়া আমাদের তো জানেন শিক্ষা ব্যবস্থা খারাপ, কিন্তু নিজের দিকে কোনোদিন টিকটা দেন না যে আমার সমস্যা ছিল। সমস্যাটা আসলে মূলত আমার নাস্তা না জানলে উঠে বাঁকাই না, বুঝছেন না? হ্যাঁ অবশ্যই আমি স্বীকার করছি আমাদের ড্রব্যাক আছে, লিমিটেশন আছে, কিন্তু কিছু হইলে যে আপনি খালি বলে দেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা গরিমারি এই সব 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 কিছু পড়াইছে আপনাকে, যা যা জরুরি দরকার সব কিছু পড়াইছে। সেটাই বললাম, সব জায়গায় সব কিছু পড়াইছে। এটা আমাদের দুর্বলতা ছিল, আমাদের ব্যক্তিগত সমস্যা ছিল যে আমরা এটা মনোযোগ দেইনি, ঠিক আছে, বা আমরা ভুলে গেছি। আবারও বললাম এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, এগুলো কিন্তু খুবই গোপন সমস্যা। এগুলো আপনি আমাকে চিল্লায় বলবেন স্যার আপনার ক্লাস আজকে করার পরে উফ আমার আজকে এগুলো সমস্যা আমার মধ্যে ছিল। এগুলো খুবই লজ্জার সমস্যা, বুঝছেন না? আপনার যদি এখনো এই সিঙ্গুলার প্রোগ্রামিং সমস্যা থাকে, অবশ্যই আজকে বাসায় গিয়ে এই জিনিসগুলো একটু দেখবেন। আবারও বলছি, যেগুলো আপনি জানেন না, আজকে প্রথম শিখতেছেন, ওয়াও স্যার ফেমাস ফ্যান হয়ে গেলাম আপনার, এরকম না। এই যেগুলো সব জানেন, শুধু ভুলে গেছেন, আবার বাসায় গিয়ে একটু দেখতে হবে, ঠিক আছে? এবং এই 5টা জরুরি জিনিস কি বললাম, এগুলো ভুলেও ভুল হলে আপনার এক্সামিনার কিন্তু মার্ক দিবেন আপনি, কারণ আপনি ভুলে টিথ লিখে ফেলছেন, টুথ লিখে ফেলছেন, আই লস্ট ওয়ান অফ মাই টুথ, হইল না সেন্টেন্সটা। এটা ভুলে ভুল করা যাবে না। আপনি চিলড্রেন্স লিখে ফেলছেন, এটা ভুলে ভুল করা যাবে না। এই ধরনের ব্যাপার স্যাপার আপনি ভুলে এখানে কমা দিয়ে ফেলছেন, এখানে কমা হবে না, ভুলে দেওয়া যাবে না। এটা ভুলে দিলেও সমস্যা আছে, একটা ফুল স্টপ দিলেও সমস্যা আছে, বুঝছেন? ফোটাই দামে স্যার এরকম করেন, এরকম করার কারণ আছে, বুঝছেন না? তারপর ধরেন একটা কমন মিস্টেক অনেকেই করে, যেমন ধরেন আমি বললাম ওই বোতলটা আমার, দ্যাটস রাশাস বটল। এটার কোয়ালিটি খুব ভালো, ধরেন
ইটস আচ্ছা ইটস আচ্ছা এটার কালার হলো ব্লু বা অ্যাকোয়া মনে করেন সবুজ। কন্ট্রাক্টেড ফর্ম না ব্যবহার করা যাবে না। আচ্ছা না এটা তো পরে আসতেছে আলোচনা, কিন্তু আমাকে বলেন যে এই সেন্টেন্স দুটোতে আমি আর কোনো ভুল টুল করছি নাকি? দ্যাটস রাশাদস বটল, ইটস কালার ইজ গ্রিন। ইজ দুইবার হয়েছে রেজিস্ট্রেশন অ্যাপোস্ট্রফি ইটস কালার গ্রিন এটা তো হবে। ইজ দুইবার হয়েছে কিন্তু আমরা এই যে বিলঙ্গিং বুঝাতে না অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। পজিশন ভেরি গুড। আমি জানি না সদরুল আপনাকে আমি কি দিয়ে করব রিওয়ার্ড দিব, কিন্তু অসাধারণ। লজ্জা পাওয়ার দরকার নাই। আমরা সব সময় পজিশন বুঝাতে এই যে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি, কিন্তু ইটস, দেয়ারস, হার্স, আওয়ার্স এই জিনিসগুলো ব্যতিক্রম। এখানে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না। এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা মানে ইট ইজ বা ইট হ্যাজ। বুঝছেন না? এই সামান্য বিষয় আর কি। এই বিষয়ে ছোট ছোট বিষয়গুলো মনে করেন আপনি একবার ভুল করলে তো লেখার মধ্যে সবসময় ভুল থাকবে, পুরো লেখাটা ভুলেই ভরা থাকবে। বুঝছেন না? এই জন্য এগুলো করা যাবে না। তাহলে আমার প্রথম 4 গ্রামাটিক্যাল রেঞ্জ, অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্স, কোহেশন, কোহেরেন্স, টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট। দ্বিতীয় 4 হলো মেমোরাইজড হওয়া যাবে না, ইলিজিবল হওয়া যাবে না, অফ টপিক হওয়া যাবে না এবং আন্ডারলাইন হওয়া যাবে না। তো তৃতীয় 5 হলো এই যেগুলো, এই 5টা 5 হওয়া যাবে না লেখার মধ্যে। ক্লাসের পর আমরা বললাম যে স্যার আগে তো লিখতে পারতাম, আমরা ক্লাস করার পর লেখা পাইলাম না, এত কিছুর পরে লেখা পাই হচ্ছে না। বাধা দিয়ে